ইতিহাস ও ঐতিহ্যের শেকড়ের সন্ধানে আমরা যে এসেছি মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার নগর কসবা গ্রামে, যা সুলতানি আমলে তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে ব্রিটিশ যুগে বা উপনিবেশ যুগে যেটার গোড়াপত্তন নতুন করে হয়ে এলো। এই নগর কসবার ইতিহাস আজকে দেখব এবং আপনাদেরকে দেখাবো। বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর অঞ্চলের মাটির নিচে লুকিয়ে আছে এক বিস্তৃত ইতিহাস, এমন এক জনপদের গল্প যার নাম আজ অনেকের কাছেই অজানা। নগর কসবা, এক সময় যেখানে ছিল মানুষের কোলাহল, বাণিজ্যের ব্যস্ততা, ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র, আজ সেখানে নীরবতা, ভাঙা ইট, ধ্বংসপ্রাপ্ত স্থাপনা আর ইতিহাসের অস্পষ্ট ছাপ। আপনি কি কখনো ভেবেছেন বাংলাদেশের কোনো গ্রামীণ জনপদের নিচে লুকিয়ে থাকতে পারে একটি মধ্যযুগীয় নগরীর স্মৃতি? নদীর গতিপথ বদলে যেতে পারে একটি সমৃদ্ধ সভ্যতার ভাগ্য, আর শত শত বছর পরও সেই ধ্বংসস্তূপ আমাদের সামনে তুলে ধরতে পারে হারিয়ে যাওয়া মানুষের গল্প। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব নগর কসবা, মুন্সিগঞ্জের ইতিহাস, লোককথা, প্রত্নতাত্ত্বিক গুরুত্ব এবং এর অমীমাংসিত রহস্য। বিক্রমপুর বাংলার ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। পাল, সেন এবং সুলতানি যুগে বিক্রমপুর ছিল শিক্ষা, সংস্কৃতি, ধর্ম এবং প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইতিহাসবিদদের মতে এই অঞ্চলে বহু জনপদ গড়ে উঠেছিল, যেগুলোর অনেকটাই আজ নদী ভাঙন, প্রাকৃতিক পরিবর্তন এবং সময়ের নির্মম আঘাতে বিলীন হয়ে গেছে। সেই হারিয়ে যাওয়া জনপদগুলোর অন্যতম হল নগর কসবা। কসবা শব্দটি এসেছে আরবি ফার্সি উৎস থেকে। সাধারণত কসবা বলতে বোঝায় একটি গুরুত্বপূর্ণ বাজার কেন্দ্রিক বসতি, যেখানে প্রশাসন, বাণিজ্য এবং ধর্মীয় প্রতিষ্ঠান একসঙ্গে গড়ে উঠত। অর্থাৎ নগর কসবা কেবল একটি গ্রাম ছিল না, এটি ছিল একটি সংগঠিত এবং প্রভাবশালী জনপদ। বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর অঞ্চলের বিভিন্ন স্থানে এখনও দেখা যায় প্রাচীন ইট, ভাঙা দেওয়াল, মসজিদের ধ্বংসাবশেষ এবং উঁচু টিলা সদৃশ মাটির স্তূপ। স্থানীয় মানুষ এগুলোকে অনেক সময় পুরনো নগর, রাজবাড়ির ধ্বংসাবশেষ বা কসবার ইট নামে চেনে। যদিও সব স্থানের পূর্ণাঙ্গ প্রত্নতাত্ত্বিক খনন এখনও সম্পন্ন হয়নি, তবুও গবেষকদের ধারণা এই অঞ্চল একসময় ঘন বসতিপূর্ণ এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ছিল। ভাবুন, আজ যে পথ দিয়ে কৃষক মাঠে যান, সেই পথের নিচে হয়তো একসময় ছিল একটি পাকা রাস্তা। যেখানে আজ ধান ক্ষেত, সেখানে হয়তো ছিল বাজার, মসজিদ, কারিগরের কর্মশালা কিংবা কোনো প্রশাসনিক ভবন। ইতিহাসের এমন রূপান্তর আমাদের বিস্মিত করে। নগর কসবাকে ঘিরে রয়েছে নানা লোককথাও। প্রবীণদের মুখে শোনা যায় বহু বছর আগে এখানে ছিল বিশাল একটি জনবসতি। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসতেন, নদীপথে নৌকা ভিড়ত এবং এলাকাটি ছিল শিক্ষা ও ধর্মীয় চর্চার জন্য সুপরিচিত। পরে নদীর গতিপথ পরিবর্তন, বন্যা, মহামারী কিংবা রাজনৈতিক অস্থিরতার কারণে ধীরে ধীরে জনপদটি পরিত্যক্ত হয়ে যায়। বাংলাদেশের অনেক প্রাচীন জনপদের মতো এখানেও নদী ছিল আশীর্বাদ এবং অভিশাপ দুই। নদী বাণিজ্য ও যোগাযোগের সুযোগ দিয়েছিল, আবার নদী ভাঙন ও চর গঠনের মাধ্যমে বহু বসতি হ্রাসও করেছে। বিক্রমপুর অঞ্চলের ভূপ্রকৃতি বিবেচনা করলে এই ব্যাখ্যাটি অস্বাভাবিক নয়। ইতিহাসের একটি বড় সমস্যা হল সব গল্প লিখিতভাবে সংরক্ষিত হয় না। বহু গুরুত্বপূর্ণ জনপদের ইতিহাস টিকে থাকে মানুষের মুখে মুখে, লোককথায় কিংবা মাটির নিচে লুকিয়ে থাকা ইট পাথরের মাধ্যমে। নগর কসবা সেই ধরনেরই একটি স্থান, যেখানে ইতিহাস, প্রত্নতত্ত্ব এবং লোকবিশ্বাস একে অপরের সঙ্গে মিশে গেছে। আজ যে ধ্বংসাবশেষ দেখি তা হয়তো সম্পূর্ণ সত্যের মাত্র একটি অংশ। হয়তো আরও অনেক নিদর্শন এখনও মাটির নিচে ঘুমিয়ে আছে। হয়তো কোনোদিন পূর্ণাঙ্গ খননের মাধ্যমে বেরিয়ে আসবে নতুন তথ্য, নতুন স্থাপনা, নতুন দলিল, যা বদলে দিতে পারে এই অঞ্চলের ইতিহাস সম্পর্কে আমাদের ধারণা। কিন্তু প্রশ্ন হলো, কেমন ছিল সেই নগর কসবা? কারা বাস করত সেখানে? কিভাবে গড়ে উঠেছিল এই জনপদ এবং কেনই বা হারিয়ে গেল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমরা এগিয়ে যাব ইতিহাসের আরও গভীরে। নগর কসবাকে বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে মধ্যযুগীয় বিক্রমপুরে। আজকের মুন্সিগঞ্জ অঞ্চল একসময় ছিল বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ।
পাল ও সেন যুগে বিক্রমপুর শুধু একটি প্রশাসনিক কেন্দ্রই ছিল না, বরং শিক্ষা, সংস্কৃতি, বৌদ্ধ ও হিন্দু ধর্মচর্চা এবং বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র হিসেবেও পরিচিত ছিল। ইতিহাসবিদদের মতে এই অঞ্চলে নদীভিত্তিক যোগাযোগ ব্যবস্থা ছিল অত্যন্ত উন্নত। পদ্মা, ধলেশ্বরী, ইছামতি এবং তাদের শাখা প্রশাখা নদীগুলো বিক্রমপুরকে বাংলার অন্যান্য অঞ্চলের সঙ্গে যুক্ত করেছিল। ফলে এখানে বাজার, বন্দর এবং ছোট বড় নগর কেন্দ্র গড়ে ওঠা স্বাভাবিক ছিল। এই প্রেক্ষাপটেই নগর কসবাকে একটি সম্ভাব্য মধ্যযুগীয় নগর কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। নগর শব্দটি একটি সংগঠিত বসতির ইঙ্গিত দেয়, আর কসবা বোঝায় বাজার ও প্রশাসন কেন্দ্রিক জনপদ। অর্থাৎ নগর কসবা সম্ভবত এমন একটি স্থান ছিল যেখানে ব্যবসায়ী, কারিগর, ধর্মীয় ব্যক্তিত্ব এবং প্রশাসনিক কর্মচারীদের সমাবেশ ঘটত। স্থানীয়ভাবে যে প্রাচীন ইটের স্তূপ, উঁচু মাটির ঢিবি এবং ভাঙা স্থাপনার চিহ্ন দেখা যায়, সেগুলো অনেক গবেষকের কাছে ইঙ্গিত দেয় যে এখানে একসময় স্থায়ী স্থাপত্য ছিল। মধ্যযুগীয় বাংলায় সাধারণ গ্রামীণ বসতিতে এই ধরনের বড় আকারের পোড়ামাটির ইট ব্যবহৃত হতো না। বড় ইটের উপস্থিতি প্রায়ই গুরুত্বপূর্ণ স্থাপনা, যেমন মসজিদ, মাদ্রাসা, প্রাসাদ বা প্রশাসনিক ভবনের সম্ভাবনার কথা মনে করিয়ে দেয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নদীপথ। অতীতে নদী ছিল বাংলার প্রধান মহাসড়ক। বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, এমনকি প্রশাসনিক যোগাযোগও নদীপথে পরিচালিত হতো। যদি নগর কসবা নদীর তীরে অবস্থিত হয়ে থাকে, তবে এটি একটি আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র হিসেবে বিকশিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রাখে। কল্পনা করুন, শত শত বছর আগে নদীর ঘাটে সারিবদ্ধ নৌকা ভিড়ছে। দূর অঞ্চল থেকে চাল, লবণ, কাপড়, মশলা, মৃৎশিল্প এবং ধাতব সামগ্রী নিয়ে ব্যবসায়ীরা আসছেন। ঘাটের পাশে ব্যস্ত বাজার, মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি, শিশুদের পাঠশালা আর সন্ধ্যায় প্রদীপের আলোয় মুখরিত জনপদ। এই রকমই হতে পারে মধ্যযুগীয় নগর কসবাকে ঘিরে একটি সম্ভাব্য চিত্র। তবে ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় দিক হল, আমাদের কাছে সব উত্তর নেই। লিখিত দলিলের স্বল্পতা এবং পূর্ণাঙ্গ প্রত্নতাত্ত্বিক গবেষণার অভাবে নগর কসবার সুনির্দিষ্ট রাজনৈতিক পরিচয় এখনও নিশ্চিতভাবে বলা কঠিন। কিন্তু বিভিন্ন বিচ্ছিন্ন সূত্র একত্র করলে এটি স্পষ্ট হয় যে বিক্রমপুর অঞ্চলে এমন বহু জনপদ ছিল যেগুলো সময়ের সঙ্গে হারিয়ে গেছে, আর নগর কসবা সম্ভবত সেই হারিয়ে যাওয়া নগরীগুলোর অন্যতম। বিক্রমপুর বাংলার ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। পাল, সেন এবং সুলতানি যুগে বিক্রমপুর ছিল শিক্ষা, সংস্কৃতি, ধর্ম এবং প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইতিহাসবিদদের মতে এই অঞ্চলে বহু জনপদ গড়ে উঠেছিল, যেগুলোর অনেকটাই আজ নদী ভাঙন, প্রাকৃতিক পরিবর্তন এবং সময়ের নির্মম আঘাতে বিলীন হয়ে গেছে। সেই হারিয়ে যাওয়া জনপদগুলোর অন্যতম হল নগর কসবা। কসবা শব্দটি এসেছে আরবি ফার্সি উৎস থেকে। সাধারণত কসবা বলতে বোঝায় একটি গুরুত্বপূর্ণ বাজার কেন্দ্রিক বসতি, যেখানে প্রশাসন, বাণিজ্য এবং ধর্মীয় প্রতিষ্ঠান একসঙ্গে গড়ে উঠত। অর্থাৎ নগর কসবা কেবল একটি গ্রাম ছিল না, এটি ছিল একটি সংগঠিত ও প্রভাবশালী জনপদ। বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর অঞ্চলের বিভিন্ন স্থানে এখনও দেখা যায় প্রাচীন ইট, ভাঙা দেওয়াল, মসজিদের ধ্বংসাবশেষ এবং উঁচু টিলা সদৃশ মাটির ঢিবি। স্থানীয় মানুষ এগুলোকে অনেক সময় পুরনো নগর, রাজবাড়ির ধ্বংসাবশেষ বা কসবার ইট নামে চেনে। যদিও সব স্থানের পূর্ণাঙ্গ প্রত্নতাত্ত্বিক খনন এখনও সম্পন্ন হয়নি, তবুও গবেষকদের ধারণা এই অঞ্চল একসময় ঘনবসতিপূর্ণ এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ছিল। ভাবুন, আজ যে পথ দিয়ে কৃষক মাঠে যান, সেই পথের নিচে হয়তো একসময় ছিল একটি পাকা রাস্তা। যেখানে আজ ধান ক্ষেত, সেখানে হয়তো ছিল বাজার, মসজিদ, কারিগরের কর্মশালা কিংবা কোনো প্রশাসনিক ভবন। ইতিহাসের এমন রূপান্তর আমাদের বিস্মিত করে। নগর কসবাকে ঘিরে রয়েছে নানা লোককথাও। প্রবীণদের মুখে শোনা যায়, বহু বছর আগে এখানে ছিল বিশাল একটি জনবসতি। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসতেন, নদীপথে নৌকা ভিড়ত এবং এলাকাটি ছিল শিক্ষা ও ধর্মীয় চর্চার জন্য সুপরিচিত। পরে নদীর গতিপথ পরিবর্তন, বন্যা, মহামারী বা রাজনৈতিক অস্থিরতার কারণে ধীরে ধীরে জনপদটি পরিত্যক্ত হয়ে যায়। বাংলাদেশের অনেক প্রাচীন জনপদের মতো এখানেও নদী ছিল আশীর্বাদ এবং অভিশাপ দুই। নদী বাণিজ্য ও যোগাযোগের সুযোগ দিয়েছিল, আবার নদী ভাঙন ও চর গঠনের মাধ্যমে বহু বসতি গ্রাসও করেছে।
বিক্রমপুর অঞ্চলের ভূপ্রকৃতি বিবেচনা করলে এই ব্যাখ্যাটি অস্বাভাবিক নয়। ইতিহাসের একটি বড় সমস্যা হল সব গল্প লিখিতভাবে সংরক্ষিত হয় না। বহু গুরুত্বপূর্ণ জনপদের ইতিহাস টিকে থাকে মানুষের মুখে মুখে, লোককথায় কিংবা মাটির নিচে লুকিয়ে থাকা ইট পাথরের মাধ্যমে। নগর কসবা সেই ধরনেরই একটি স্থান যেখানে ইতিহাস, প্রত্নতত্ত্ব এবং লোকবিশ্বাস একে অপরের সঙ্গে মিশে গেছে। আজ আমরা যে ধ্বংসাবশেষ দেখি তা হয়তো সম্পূর্ণ সত্যের মাত্র একটি অংশ। হয়তো আরও অনেক নিদর্শন এখনও মাটির নিচে ঘুমিয়ে আছে। হয়তো কোনোদিন পূর্ণাঙ্গ খননের মাধ্যমে বেরিয়ে আসবে নতুন তথ্য, নতুন স্থাপনা, নতুন দলিল, যা বদলে দিতে পারে এই অঞ্চলের ইতিহাস সম্পর্কে আমাদের ধারণা। কিন্তু প্রশ্ন হলো, কেমন ছিল সেই নগর কসবা? কারা বাস করত সেখানে? কিভাবে গড়ে উঠেছিল এই জনপদ এবং কেনই বা হারিয়ে গেল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমরা এগিয়ে যাব ইতিহাসের আরও গভীরে। বাংলাদেশের গ্রামীণ ইতিহাসের একটি বড় অংশ সংরক্ষিত আছে মানুষের স্মৃতিতে। নগর কসবাকেও ঘিরে রয়েছে নানা লোককথা, কিংবদন্তি এবং প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা গল্প। স্থানীয় প্রবীণদের কেউ বলেন এখানে এক সময় ছিল একটি বড় মসজিদ, কেউ বলেন ছিল জমিদার বা শাসকের প্রাসাদ। আমার কারো মতে এই এলাকা ছিল একটি গুরুত্বপূর্ণ বাজার, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ ব্যবসা করতে আসত। যদিও এসব গল্পের সবকিছু লিখিত প্রমাণ নেই, তবুও লোককথা প্রায়ই ইতিহাসের সম্ভাব্য সূত্র বহন করে। অনেক সময় কৃষকরা জমি চাষ করার সময় বড় আকারের পুরানো ইট, পোড়ামাটির টুকরো, ভাঙা মৃৎপাত্র কিংবা স্থাপনার ভিত্তির মতো কিছু অংশ খুঁজে পান। এই ধরনের আবিষ্কার প্রত্নতাত্ত্বিকদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এগুলো অতীতের বসতির উপস্থিতির ইঙ্গিত দেয়। বাংলাদেশের বহু প্রত্নস্থলের ইতিহাস শুরু হয়েছে ঠিক এভাবেই, স্থানীয় মানুষের হাতে পাওয়া একটি ইট, একটি মৃৎপাত্র অথবা একটি অস্বাভাবিক মাটির ঢিবি থেকে। মহাস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর সহ অনেক ঐতিহাসিক স্থানের গুরুত্ব ধীরে ধীরে গবেষণার মাধ্যমে উন্মোচিত হয়েছে। নগর কসবাও হয়তো ভবিষ্যতে আরও বিস্তৃত গবেষণার মাধ্যমে নতুন পরিচয় পেতে পারে। এখন প্রশ্ন হল, যদি এখানে সত্যিই একটি গুরুত্বপূর্ণ জনপদ ছিল, তবে সেটি কোথায় গেল? সম্ভাব্য কয়েকটি ব্যাখ্যা রয়েছে। প্রথমত, নদীর গতিপথ পরিবর্তন। বিক্রমপুর অঞ্চলের ভূপ্রকৃতি অত্যন্ত পরিবর্তনশীল। শতাব্দীর পর শতাব্দী ধরে নদী ভেঙেছে, চর জেগেছে, নতুন খাল সৃষ্টি হয়েছে। একটি নদী বন্দর বা বাজার কেন্দ্র নদী থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তার অর্থনৈতিক গুরুত্ব দ্রুত কমে যেতে পারে। দ্বিতীয়ত, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ। মধ্যযুগীয় বাংলায় বড় বন্যা, নদী ভাঙন এবং জলাবদ্ধতা বহু জনপদকে ক্ষতিগ্রস্ত করেছে। তৃতীয়ত, রাজনৈতিক পরিবর্তন। রাজধানী বা প্রশাসনিক কেন্দ্র স্থানান্তরিত হলে অনেক আঞ্চলিক নগর ধীরে ধীরে গুরুত্ব হারায়। চতুর্থত, মহামারী বা জনসংখ্যা হ্রাস। ইতিহাসে এমন বহু উদাহরণ রয়েছে যেখানে রোগ ব্যাধি বা সামাজিক অস্থিরতার কারণে জনপদ পরিত্যক্ত হয়েছে। নগর কসবার ক্ষেত্রেও হয়তো একাধিক কারণ একসঙ্গে কাজ করেছে। একটি সমৃদ্ধ জনপদ ধীরে ধীরে জনশূন্য হয়েছে, স্থাপনা ভেঙেছে, মাটি জমেছে, গাছপালা জন্মেছে, আর শতাব্দী পেরিয়ে সেটি পরিণত হয়েছে একটি সাধারণ গ্রামের অংশে। সবচেয়ে রহস্যময় বিষয় হল, মাটির নিচে ঠিক কী রয়েছে তা আমরা এখনও পুরোপুরি জানি না। পূর্ণাঙ্গ প্রত্নতাত্ত্বিক খনন ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয় সেখানে মসজিদ ছিল, প্রাসাদ ছিল, নাকি একটি বড় বাজার নগর ছিল। আর এই অজানাই নগর কসবাকে আরও আকর্ষণীয় করে তোলে। আজকের দিনে নগর কসবা হয়তো কোনো আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র নয়। এখানে হয়তো বিশাল প্রবেশদ্বার, জাদুঘর বা পরিচিত প্রত্ন পার্ক নেই। কিন্তু একটি স্থানের গুরুত্ব কেবল তার জনপ্রিয়তায় নির্ধারিত হয় না, নির্ধারিত হয় তার ইতিহাসে। নগর কসবা আমাদের মনে করিয়ে দেয় যে বাংলাদেশের মাটির নিচে এখনও অসংখ্য অজানা ইতিহাস লুকিয়ে আছে। প্রতিটি প্রাচীন ইট, প্রতিটি ভাঙা দেয়াল, প্রতিটি মাটির ঢিবি হয়তো একটি হারিয়ে যাওয়া সভ্যতার নিঃশব্দ দলিল। যদি সঠিকভাবে জরিপ, প্রত্নতাত্ত্বিক গবেষণা এবং সংরক্ষণ কার্যক্রম পরিচালিত হয়, তবে নগর কসবা ভবিষ্যতে বাংলাদেশের মধ্যযুগীয় ইতিহাস বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটি স্থানীয় পর্যটন, শিক্ষা এবং সাংস্কৃতিক গবেষণার জন্যও একটি মূল্যবান সম্পদ হতে পারে। স্থানীয় জনগণের ভূমিকাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনেক সময় অজ্ঞতার কারণে প্রাচীন ইট ভেঙে বাড়ি নির্মাণে ব্যবহার করা হয়, মাটির ঢিবি সমান করে ফেলা হয়, অথবা প্রত্নবস্তু ব্যক্তিগতভাবে সংরক্ষণ করা হয়। অথচ এসব নিদর্শন জাতীয় ঐতিহ্যের অংশ। আমাদের প্রয়োজন সচেতনতা, গবেষণা এবং সংরক্ষণ, কারণ ইতিহাস একবার ধ্বংস হয়ে গেলে তা আর ফিরে আসে না। ভাবুন, শত শত বছর পরে কোনো গবেষক যদি আমাদের সময়ের ধ্বংসাবশেষ খুঁজে পান, তবে তিনি কিভাবে আমাদের সভ্যতাকে বুঝবেন? ঠিক তেমনি আজ আমরা নগর কসবার অবশিষ্ট চিহ্ন থেকে অতীতকে বোঝার চেষ্টা করছি। নগর কসবা হয়তো এখনও তার সব গোপন কথা প্রকাশ করেনি। হয়তো ভবিষ্যতের কোনো খনন কার্যে বেরিয়ে আসবে নতুন স্থাপনা, নতুন শিলালিপি, নতুন নিদর্শন, যা বদলে দেবে আমাদের ধারণা। এই নীরব ধ্বংসাবশেষ যেন আমাদের একটি প্রশ্ন করে, তোমরা কি আমাকে মনে রাখবে? হ্যাঁ, মনে রাখব, কারণ নগর কসবা শুধু একটি হারিয়ে যাওয়া জনপদের নাম নয়, এটি বিক্রমপুরের ইতিহাস, বাংলার নদী নির্ভর সভ্যতা এবং আমাদের সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। আপনি যদি ইতিহাস, প্রত্নতত্ত্ব এবং বাংলাদেশের অজানা ঐতিহ্য সম্পর্কে আরও জানতে চান, তাহলে ভিডিওটি শেয়ার করুন, আপনার মতামত মন্তব্যে লিখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।